ভারত কিন্তু এখন চোখ রাঙানো শুরু করছে। এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য পার্লামেন্টের কোনো ক্যাপাসিটি নাই। এমন এমন সব কিছু উদ্ভট এমপি আছে। আমির হামজা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত যদি পারফরমেন্স বলেন, এটা এক্সেলেন্ট। বিরোধী দল বলতে আমার মনে হয় রুমিন ফারহানা। জামাতকে অপোজিশনের ভূমিকায় দেখছে না। বাংলাদেশে একটা ইসলামিক রাষ্ট্র গঠনের দিকে চলে যায়, তাহলে তো বাংলাদেশে আরেকটা আন্তর্জাতিক এবং আঞ্চলিক একটা সংকটের মধ্যে পড়ে যাবে। এনসিপিও ঢুকে গেছে জামাতের মধ্যে। বাণিজ্য ইন্ডাস্ট্রি না চালাইতে দেন বা না চলে, তাহলে আপনি কিভাবে ডিউটিস পাবেন? চায়নার সাথে আমার কোঅপারেশনটা লাগবে। প্রবলেমটা হয়ে গেছে আমেরিকান চুক্তি। গণভবনের এরকম বিশাল জায়গাটা, সেখানে জুলাই আপনি সেই কাজটা করছেন না, সে অনুযায়ী আপনি প্রস্তাবগুলো আনছেন না, মানে দফা ওয়ারি যে সংশোধনী আনা, এটার এতে প্রমাণ হয় যে আসলে আপনি মুখে যা বলছেন আপনি বাস্তবে তা হচ্ছে না। এটা এক ধরনের মানে সংসদের প্রতি বা এই ব্যবস্থার সাথে মানে একাত্ম না হওয়ার একটা এগুলি লক্ষণ। কারণ ঘুরে ফিরে তো আপনার এখন যে সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেমে তো যত যাই বলেন না কেন সব হচ্ছে সংসদ নিয়ে আসতে হবে। সংসদ হচ্ছে কেন্দ্রবিন্দু, সেখানে আপনি আপনার সব কিছু আনতে হবে। বাইরে এনে লাভ নেই, বাইরে বক্তৃতা করেও লাভ নেই। দেখবেন যে বিরোধী দলের সংসদের ভেতরের বক্তব্যের সাথে বাইরের বক্তব্যের আপনি কোনো মিল আমরা দেখতে পাচ্ছি না। বাইরে যে ধরনের তর্জন গর্জন, বাইরে যে ধরনের তর্জন গর্জন, হুঁশিয়ারি, ভিতরে এসে কিন্তু আর কোনো খেই পাচ্ছে না। খেই পাচ্ছে না। এই কারণে কি বিশ্লেষকরা বলছে যে সংসদে জামাত এবং বিএনপির মধ্যে আতাত হয়েছে? না, আতাত না, এটা আমি মনে করি আনাড়িপনা। 68 জনের মধ্যে জামাতের 68 জনের মধ্যে 64 জনই নতুন, এবং এমন এমন সব কিছু উদ্ভট এমপি আছে। আমির হামজা প্রশংসা করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর, কিন্তু বিষয়টা হচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক, সেটা স্পিকারকে সংশোধন করে দিতে হচ্ছে। তারপরে দেখেন খেই হারায় ফেলতেছে। সংসদে তো প্রতিটা বক্তব্য আপনার হিসাব করা, ওটা হলো রেকর্ডে চলে যাবে, তাই না? আপনি বলে দিচ্ছেন যে আপনার বাবা শহীদ, আপনার ফ্যামিলিতে 47 জন মুক্তিযোদ্ধা আছে, অথচ আমরা দেখেছি যে তার 10 বছর আগে, মানে তার জন্মের 10 বছর আগে তার বাবা মারা গেছেন। হ্যাঁ, মারা গেছেন, এটা বলছে, কিন্তু তার বাবা তো জীবিত, এখনো জীবিত। তো পরে বলতেছে স্লিপ অফ টাং। এটা তো স্লিপ অফ টাং হয় না। স্লিপ অফ টাং ধরেন আমি এখানে কথা বলতেছি, একটা কথা ফাউল বলে ফেললাম, ওইটা স্লিপ অফ টাং। আমি বললাম যে ভাই এটা সরি, এটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, কিন্তু পুরো বক্তব্য মনে করেন এতক্ষণ যা বললাম, আমি এই পুরোটা বক্তব্যটাকে যদি বলি স্লিপ অফ টাং, এটা তো হইল না। স্লিপ অফ টাংয়ের সংজ্ঞাই তো তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো এইসব নানান রকম হাস্যকর বিষয় আসতেছে, যার যার ধান্দা অনুযায়ী কিছু কিছু বিষয় চট করে নিয়ে আসতেছে। হয় কি আপনার আমাদের এই যে আমি সংস্কারের মাঝে মধ্যে বিরোধিতা করি কেন, আপনি এক্সিস্টিং যে সিস্টেম আছে এই সিস্টেমটাই রপ্ত করার মতো যথেষ্ট যোগ্যতা সম্পন্ন আমাদের নীতি নির্ধারক বা এই যে সংসদ সদস্যরা নাই। এই প্র্যাকটিসগুলি করার পরে আপনি এই ধাপ থেকে আরেক ধাপে যাবেন, তাই না? বহু দেশে কিন্তু ডেমোক্রেসিটাই ইন্ট্রোডিউস হয় না, কারণ ওই ডেমোক্রেসিটার অর্থ তারা বোঝে না। যে সংস্কার বিষয়ে আমি আসবো আপনার কাছে। জি জি জি, জনাব মহসিন রশিদ, আমি আপনার কাছে একটু আসতে চাই। মোস্তফা ফিরোজ ভাই যেটা বললেন যে সংসদে অধিকাংশ বিরোধী দলের অধিকাংশ সাংসদই নতুন, তো সেক্ষেত্রে তারা কোনো ধরনের বিরোধিতা করতে পারছে না। বিশ্লেষকরা মানে যেটা মনে করছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের আতাত হয়ে গেছে সংসদে। এটা কি নতুনত্বের কারণে এরকম, মানে সংসদে দুই চাকায় কি সমানভাবে চলছে? না, এটা টিমটা একই টিম, এ আর বি। কাজে সেখানে আমরা জামাতকে অপোজিশনের ভূমিকায় দেখছি না। একটা পার্লামেন্টারি ফর্মে অপোজিশন যে ইন্টারভেনশনস করবে কাউকে দেখি নাই আমি, এক্সেপ্ট দিস ওয়ান ফেলো। ঠিক আছে? আর অনেক সময় পার্লামেন্টে যেসব কথা হয় এইগুলি মনে হয় হাস্যকর। বিএনপির একজন সিনিয়র মেম্বার, উনি আবার বারেরও প্রেসিডেন্ট ছিলেন 2-3 বার, এখন বার কাউন্সিলর আছেন, উনি বক্তৃতা করছেন
যে প্রধানমন্ত্রী নাকি মালয়েশিয়ার ভারত সফর করে এসেছেন। কিন্তু আমরা তো দেখেছি প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করে এসেছেন। আই নো এই হলো লেভেল অফ এমপিস, ইভেন ওদের দলের লেভেল, অ্যান্ড হি ইজ আ লয়ার, উনি একজন উকিল, এখন ওনাকে বার কাউন্সিলে আবার বোধহয় ভাইস চেয়ারম্যান উনি। মানে এই যে এটা এমনটা আসলে কেন হচ্ছে যে স্লিপ অফ টাং কেউ বলছেন এবং কেউ ভুল তথ্য দিচ্ছেন, মানে আসলে কেন এমনটা হচ্ছে? পার্লামেন্ট হ্যাজ নো ক্যাপাসিটি, এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য পার্লামেন্টের কোনো ক্যাপাসিটি নাই, ক্যাবিনেটের কোনো ক্যাপাসিটি নাই, ওরা জানেন না যে কোথায় কি করতে হবে, ওদের জিও পলিটিক্স বোঝে না, ওরা জিও ইকোনমিক্স কোন দিকে যাচ্ছে। আপনি এই ধরনের সব মেম্বার্স অফ পার্লামেন্ট এনেছেন যারা দেশ আর রাষ্ট্রকে কিছু দিতে পারছে না, খালি চায় যেন প্রত্যেক উপজেলায় 400 বেড 200 বেডের হাসপাতাল হয়ে যায়, সবখানে যেন এক্সপ্রেসওয়ের মতন রাস্তা হয়ে যায়। আই মিন রিডিকুলাস কথাবার্তা পার্লামেন্টে হচ্ছে। পার্লামেন্টে এখন পর্যন্ত আমি দেখি নাই যে ন্যাশনাল কোনো ইস্যু নিয়ে কথা হচ্ছে, ন্যাশনাল ইস্যুর উপরে কেউ ইন্টারভেনশন করছে, কিচ্ছু দেখি নাই। আমি পার্লামেন্টে দেখি নাই চীন সফর করে এসেছেন প্রধানমন্ত্রী, উনি ওইটার উপরে কোনো বক্তব্য রেখেছেন। যে ইউনুস তো একটা টাউট বাটপার ফ্রড, আন্তর্জাতিক ফ্রড, সে টাকা পাচারকারী ব্যক্তি, সে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, ওর কথা আনলাম না। এখন তো একটি গণতান্ত্রিক ইলেক্টেড গভর্নমেন্ট। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু আসতে চাই, এই সংসদের চেহারাটা আসলে যেমন হওয়া দরকার তেমন কোনো উদাহরণ আমাদের সামনে আছে কিনা? এখনো আসলে তো আমরা সেটাই বলছি তো, যে ব্যাপক ঘাটতি। বিরোধী দল বলতে আমার মনে হয় রুমিন ফারহানা, কিন্তু সে তো স্বতন্ত্র এমপি, তার ভয়েস রেইজ করা ছাড়া আর একজন দুজন ছাড়া বাকি খুব ভালো অবস্থান নেই, সেই পারফরমেন্স শো করতে পারছে না। সরকারি দলও কেন জানি সিনিয়ররা কথা বলেন না, আরও অনেক এমপি আছে তারাও ঠিক একজন দুজন বাদ দিয়ে বাকিরা কিন্তু অনেক যৌক্তিক বিষয় আছে। কারণ এখন একটা যেই 15 বছরের পর এখন দেশটা রিবিল্ড করার ব্যাপার আছে, অনেকগুলো নীতি নির্ধারণী বিষয় আছে। আমরা তিস্তা মহাপরিকল্পনার কথা বলছি, তারপরে বিভিন্ন ব্যারেজের কথা বলছি, আমরা কিভাবে তারপরে ব্যাংকের যে অবস্থা, ব্যাংক নিয়ে আলোচনা করতে গেলে দেখা যায় ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা হয়। তো সামগ্রিকভাবে তো ব্যাংক খাতের অবস্থা, ইকোনমির অবস্থা যেভাবে ধস নামছে, এইগুলো নিয়ে চুলচোরা বিশ্লেষণ, এইগুলির থেকে কিভাবে রেহাই পাবো, সেগুলি আমরা বাজেট আলোচনার মধ্যেও কিন্তু খুব একটা কংক্রিট কোনো কিছু দেখছি না। তো সেই কারণে আমার ধারণা যে এখনই আরেকটু হয়তো সময় গেলে একটা ম্যাচুরিটি শো হবে, কিন্তু যেইভাবে চলছে এখন, এইটাই যদি চলতে থাকে এটা খারাপ হবে। কারণ এটা তখন পার্লামেন্টের প্রতি বলছিলেন যে প্রয়োজনে টেকনোক্রেট লোক এনেও এই যে জায়গাটা গ্যাপ রয়েছে সেই জায়গাটা পূরণ করা দরকার সরকারের। আপনি কি একমত কিনা? আমি এখনই এতটা মানে আগায় যেয়ে বলবো না। আমি চিন্তা করছি যে কেন জানি কোনো একটা জায়গায় একটা জড়ো হয়ে আছে সরকারের মধ্যে, বিরোধী দলের মধ্যেও নিশ্চয়ই বিবেকসম্পন্ন জানাশোনা আছে, কিন্তু তারা তাদের সেই স্ফুরণটা কেন ঘটাচ্ছে না, নাকি আসলে ক্যাপাসিটিটা নাই, আমার এটা মানে বিশ্বাস করতে মনে করতে কষ্ট হচ্ছে। কারণ আপনি বাইরে দিয়ে যতই আপনি আনেন না কেন, ইনবিল্ট এতদিন 54 বছর বয়সে একটা দেশের মানে যদি দলগুলোর এইরকম যদি দেউলিয়াপনা অবস্থা হয়, তাহলে তো আপনি এটাকে দিয়ে বাইরে থেকে এনে কি আপনি করে, তো ওই ইউনুস সাহেব যেমন সব কিছুই বিদেশিদের কাছে দিচ্ছিল, টার্মিনাল যেখানে আমাদের লোকরাই পরিচালনা করছে, তারপরে বলতেছে না এই সব যন্ত্রপাতি পরিচালনা করার জন্য ওই বিদেশ থেকে আনতে হবে। তো এই নির্ভরশীলতা খুব ভালো না। এগুলি বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু আমি এই অ্যাসেসমেন্টটা আমি করতে পারতেছি না কেন যে আসলে কি গভর্নমেন্টের সমস্ত উইংগুলো তারা কি মানে সামনে আসছে না, কোনো একটা জায়গায় কি তারা আটকে বসে আছে, কেন এই জায়গাগুলো ওয়ার্ক করছে না। একটা সরকারের যে কম্বাইন, যেমন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত যদি পারফরমেন্স বলেন, এটা এক্সেলেন্ট, তার কিছু বিষয় তিনি স্টাবলিশ করছেন যে মিতব্যয়ী হইতে হবে, অপব্যয় করা যাবে না। এই যে 50 লাখ টাকার যেই এটা বাতিল করলেন নৈশভোজ,
গুড। তারপরে যে চীনে সফরে আমরা আমি বলি দেখেছি যে সফরে উনি, 26 জন নিয়ে গেলেন নিয়ন্ত্রণে মালয়েশিয়ায়, আর 27 জন নিয়ে গেলেন আপনার চীনে। আপনি যদি এই মানে এটার সাথে তুলনা করেন, মাত্র গণঅভ্যুত্থানের পর 4 মাসের মাথায় ডক্টর ইউনূস আজারবাইজানে গেল 89 জনকে নিয়ে, সফর সঙ্গী ছিল। তাও কি আজারবাইজানের সাথে কোনো দ্বিপাক্ষিক না, সেটা হচ্ছে কপের একটা হলো জলবায়ু সম্মেলনে। জলবায়ু সম্মেলনে সেখানে যাওয়া একটা বিশেষজ্ঞ 2-3 জনকে নিয়ে, ইউনূস সাহেব তার 2-3 জন নিয়ে, সব মিলায় মানে 8 থেকে 10 জন মানে যাওয়ার কথা, সেখানে নিয়ে গেলেন 89 জনকে। এই যে অপচয়ের, এবং এমন কোনো দৃষ্টান্ত তিনি রাখলেন না যেখানে মানে মিতব্যয়িতা না, রাষ্ট্রীয় সম্পদ অর্থ অপব্যবহার করা যাবে না, অপব্যয় করা যাবে না। সেই জায়গার থেকে তারেক রহমানের তার সাদাসিধা জীবনযাপনগুলো সেগুলো খুবই নজর কাটছে, এইগুলি স্টাবলিশ করছে, তার ব্যক্তিগত ক্যারিশমা মানে একটা অন্যরকম মাত্রা দিছে। কিন্তু সব মিলায় টোটাল টিমের অবস্থা কি, বাকি জায়গাগুলোতে কি হবে, সেই জায়গা তো খুঁজে পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী এই বিষয়ে নজর রাখবেন, বাকি জায়গাগুলোর আসলে কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। জনাব মহসিন রশিদ, আপনার কাছে আসতে চাই একটু। এই যে চীনের সাথে যে চুক্তি হলো, ভারত বলছে যে করিডোর, অস্ত্র, তিস্তা চুক্তি, এই বিষয়ে তারা নজর রাখছে। আসলে এই চীনের সাথে যে আমাদের যে চুক্তি হলো, এর কারণে ভারত এবং বাংলাদেশের দু দেশের সম্পর্কে আসলে প্রভাব পড়বে কিনা? আচ্ছা, আমি একটু নিজের পজিশনটা এক্সপ্লেন করে দিই। আমি যে বলেছি যে টেকনোক্র্যাটস বা এমেন্ড করেন কনস্টিটিউশন 10%-এর ব্যাপার আছে, তো এটাকে বাড়িয়ে নেন সো দ্যাট আপনার ক্যাবিনেটের ক্যাপাসিটি। আমি বাইরের অর্থ মানে বাংলাদেশের, আপনার পার্টির বাইরের থেকে, এই যে আমার 18 কোটি লোক আছে, এর মধ্যে অনেক ভালো ভালো লোক আছে যারা আপনাকে ওয়াটার রিসোর্সেস বলেন, ইকোনমি বলেন, এডুকেশনে কি হওয়া উচিত, অনেক ভালো, হেলথে কি, অনেক ভালো লোক আছে আমার। ঠিক আছে, যে যখন প্রধানমন্ত্রী গিয়েছেন, এটা একটা বড় জিনিস, ভালো জিনিস। এবং প্রধানমন্ত্রীকে আমি যা দেখেছি, আমি প্রশংসা না করে পারছি না। ওনার বডি ল্যাঙ্গুয়েজ, দিস ওয়াজ ইজ ফার্স্ট ডিপ্লোম্যাটিক ইয়ে, কিন্তু ঠিক আছে, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যেভাবে উনি এই লেভেলের লেভেলের নেতাদের সাথে কথা বলছেন বা ইয়ে করছেন, এইটা খুবই ইমপ্রেসিভ ছিল। ঠিক আছে, এবং ভাই তো বলেছেন যে ওনার ব্যক্তিগত এই জিনিসগুলি ঠিক আছে। আমি কথা বলছি ক্যাপাসিটি। চায়নার সাথে দেখেন MOU সই হয়েছে, কংক্রিট কিছু হয়নি। কি ডিফেন্সে, এখানে আমরা শুনতেছিলাম যে ডিফেন্সের একটা ইয়ে হবে, সেখানে আমরা কিছু ডিফেন্স ইকুইপমেন্ট অর্থাৎ প্লেন এইগুলি J-17 থান্ডার আর এইগুলির কথাবার্তা হচ্ছিল যে এইগুলি আমরা পাবো। হ্যাঁ, এইটা নিয়ে তো কোনো কিছু হয় নাই। তিস্তা নিয়ে কোনো কংক্রিট কিছু নাই। মংলা নিয়ে আপনি যেটা করেছেন, এইটাতে আরও সমস্যা ক্রিয়েট করেছেন, বিকজ আপনি একজনকে সরিয়ে বা একজনকে কথা দিয়ে, আগের গভর্নমেন্ট হোক বা ইউনূসের গভর্নমেন্ট হোক, যেই, সো এইখানে আরও প্রবলেম সৃষ্টি হয়েছে। বিকজ আমরা এমন একটি কমপ্লেক্স ওয়ার্ল্ডে আছি আমাদের আজকাল, যেই কমপ্লেক্সিটিটা বুঝতে হলে আমাদেরকে আজকে একটা জিনিস বুঝি, কালকে দেখলাম আর একটা সমস্যা হয়ে গেল অন্য জায়গায়। দ্যাট ইজ অলসো এফেক্টিং আস, আমাকে এফেক্ট করছে, ইউ সি। সো আমার যে জিনিসটা হচ্ছে, চায়নার সাথে আমার পার্টনারশিপটা লাগবে, চায়নার সাথে আমার কোঅপারেশনটা লাগবে। প্রবলেমটা হয়ে গেছে আমেরিকান চুক্তি, 4600 কিলোমিটার আমাদের বর্ডার সীমা, পাকিস্তানের সাথে 3000 সামথিং। সো আমারটা আরও বড়, আমাকে একদম ঘিরে রেখেছে চতুর্দিক থেকে। আপনি ভারতকে বাদ দিয়ে, এই যে লোকজন বলে না যে এইটা ভারত কি বয়কট করে দাও, শেষ করে দাও, ধ্বংস করে দাও, 7 সিস্টার্স নিয়ে নাও, অমুক, ইউ ক্যানট, এগুলি ফালতু কথা। আর যখন এটা একটা পলিটিক্যাল লিডার বলে, ধরেন নসিরুদ্দিন পাটোয়ারি বা ওরা যখন এইসব কথা বলে, ভারত টেকস ইট ভেরি সিরিয়াসলি, ইউ সি। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ট্রেড আমরা
কিভাবে ভারতের সাথে করতে হবে। আপনার তো যখন ডিজেল প্রয়োজন হলো ভারতের কাছেই যাইতে হলো, ওদের এখান থেকেই আনতে হলো আপনাকে। আপনার পেঁয়াজের প্রয়োজন হলে ওইখান থেকেই আপনি আনছেন, ইউসি। সো আমরা একদম কাট অফ করে দেব, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, মানে প্রতিবেশীকে বাদ দিয়ে আসলে চলা সম্ভব কেন, প্রশ্নই উঠে না। এবং আপনার এই রিজনটাকে বাদ দিয়ে আপনি যদি বলেন যে আমেরিকা আমাকে অমুক করে দেবে, ইউরোপিয়ান ইউনিয়ন করে দেবে, নো আই এম সরি, দিস ডাজন্ট হ্যাপেন, এইভাবে চলে না। আপনি যেখানে থাকেন এখানে চীনের একটা বিরাট প্রভাব আছে, এই প্রভাবের থেকে আপনি বের হতে পারবেন না। সিমিলারলি ইন্ডিয়ার একটা প্রভাব আছে। সো আমাদেরকে সবাইকে নিয়ে কিভাবে চলতে পারি, কিভাবে ব্যবসা বাণিজ্য বাড়াতে পারি। আজকে আপনার অবস্থাটা কি জানেন? Your GDP has come down to 3.9 something. আপনার আজকে ফ্যাক্টরিজগুলি সব বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যে টাকা কোত্থেকে আসবে? রেভিনিউ জেনারেশনের মাত্র সোর্স হচ্ছে আপনার কাছে ইনকাম ট্যাক্স, আর সোর্স হচ্ছে ডিউটিজ অ্যান্ড ভ্যাট। আপনার যদি ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি না চালাইতে দেন বা না চলে, তাহলে আপনি কিভাবে ডিউটিস পাবেন, কিভাবে ভ্যাট পাবেন? আপনি কোনো দিনই যে 6 লক্ষ উপরে যে 6 লক্ষ কোটি টাকা মাত্রা যেটা আপনি ধরেছেন, এটা কোনো দিন পারবেন না। আপনি যে ডেফিসিট ধরেছেন 2,43,000 কোটি টাকা, এইটা বেড়ে গিয়ে 4 কোটিও হয়ে যেতে পারে, বিকজ এখানে গভর্নেন্সের অভাব আছে। আপনি এই দেশে যে ব্যুরোক্র্যাটসরা আছে তারা ধরে নিয়েছে যে আমরা কাজই করব বাজেটের 3-4 মাস আগে। সো there's a প্রবলেম। আপনাকে পুরো সিস্টেমেটিক একটা সিস্টেমটা চেঞ্জ করতে হবে এইখানে। এই সিস্টেম না চেঞ্জ করতে পারলে আপনার অগ্রগতি হবে না, অগ্রসর হতে পারবেন না। ব্যবসায়ীদেরকে আপনি সবাইকে দমায় রাখছেন, ইউনুসের সময় থেকে শুরু হয়েছে। বাবা, ওদেরকে কাজ করতে দেন, ওদেরকে ফাইন্যান্স ওরা বাইরের থেকে নিয়ে আসবে, দরকার হলে বাইরের থেকে ফাইন্যান্স আনা যায়, অসুবিধা নাই। আপনার যদি ব্যাংক না দিতে পারে, আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, গ্যাস নাই, আপনার কিভাবে আপনি চালাবেন? আপনি জানেন এই কারেন্ট পাওয়ার এর অবস্থা, গ্রামে গিয়ে দেখেন ওইখানে এখন এইটা বলে না, এইটার বলে না, ওইখানে পল্লী বিদ্যুতে কোথাও নাই, হামলা করা হচ্ছে, কোথাও নাই। এখন আর এইটা বলে না যে কয় ঘন্টা লোডশেডিং, এখন কথা হয়ে গেছে উল্টা, যে কয় মিনিট আসছে বা কয় ঘন্টা আসছে। 4 ঘন্টা না থাকলে হয়তো আধা ঘন্টার জন্য আসছে। সো আমাদের এটা যদি না করেন, আপনি ইন্ডাস্ট্রিকে কিভাবে দেবেন? ইউ সি, প্রবলেম আছে, আনএমপ্লয়মেন্টের ব্যাপার আছে। আপনার 7.5 লক্ষ লোক গ্র্যাজুয়েট হচ্ছে প্রত্যেক বছর, যার মধ্যে প্রায় 4.5 লক্ষর মতন হবে যারা ন্যাশনাল ইউনিভার্সিটির থেকে গ্র্যাজুয়েট হচ্ছে। এরা আবার চাকরির বাজারে আসছে, একেবারে বেকারত্বের একেবারে অবস্থা খারাপ। কিভাবে আপনি করবেন বলেন? সো আপনাকে তো এই জিনিসগুলি চিন্তা করে করতে হবে। আপনি একটা নর্মাল ইস্যু করলে তো হবে না। অ্যান্ড আই এম শিওর দ্য প্রাইম মিনিস্টার নোজ দিস, আই এম শিওর দ্য প্রাইম মিনিস্টার আন্ডারস্ট্যান্ডস দিস। আপনার বিচার বিভাগের প্রবলেম আছে, আপনার যে বাইরের থেকে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনবেন, ওইটা একটা যখন ভেজাল লাগে তখন ওইটার রেজলিউশন হয় না। আপনি আরবিট্রেশনে যান, আরবিট্রেশনে হয়ে গেল একটা, তারপরে হাইকোর্টে গিয়ে এটা পড়ে থাকে বছরের পর বছর, অ্যাপেলেট ডিভিশনে পড়ে থাকে। ফিরবো আপনার কাছে, ধন্যবাদ। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু আসতে চাই, একটি বিষয় আপনার কাছে জানতে চাই, মানে দেশ রেখে একটু আমরা দেশের বাইরে যেতে চাই। যে আমি একটু এর ব্যাপারে একটু বলি, যে প্রশ্নটা আসলে আমি একটু ছোট করে জানতে চাই। সেটা হলো যে দেখেন, ভারত কিন্তু এখন চোখ রাঙানো শুরু করছে বাংলাদেশের উপর, কারণ বোঝা যাচ্ছে যে এই যে করিডোর, অস্ত্র বা তিস্তা মহাপরিকল্পনা, এটা তো আমাদের ইন্টারনাল ইস্যু। আমরা কোন দেশ থেকে অস্ত্র নেব, কোন দেশের সাথে করিডোর করব, ভারতের সাথে যদি এত লম্বা সীমান্ত থাকে, তো সেখানে 200-250 কিলোমিটার সীমান্ত আছে মিয়ানমারের সঙ্গে, সেই মিয়ানমারের সাথে আমরা করিডোর করব, এখানে ভারতের নিরাপত্তা
জয়সওয়াল কালকে যেটা বলছে যে তারা নজর ভারত রাখছে তারা বাংলাদেশের তাদের উপর। নিরাপত্তার দিক থেকে নজর রাখবে। নজর রাখার কি আছে, এই চীন তো তাদেরকেও প্রস্তাব করছিল যে ভারত সহ এই যে রোড কি ইনিশিয়েটিভ, তাদের যে একটা ম্যাপ, জি। যে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে 10টা যোগাযোগ দেশের সাথে ব্যবস্থা। কানেক্টিভিটিটা গড়ে তোলা। তো ভারত সেটা ডিসএগ্রি করছে, তা রাজি হয়নি। সেটা তো হলো 2013 সালে। তো সেখানে বাংলাদেশ এখানে এখনো নীতিগতভাবে একমত হয়েছে। প্রস্তাবটা শি জিনপিং নিজে, প্রেসিডেন্ট, যখন নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে, এটা আলাদাভাবে উনি প্রস্তাব করছে এবং তার আকাঙ্ক্ষাটা কথা বলছে। সেখানে তারেক রহমান নীতিগতভাবে একমত হয়ে তারা বলছে যে এটা তারা পরীক্ষা নিরীক্ষা করবে। এইটা এখনো এত প্রাথমিক অবস্থায় সেখানে তারা রিয়াকশন শো করলো। বাংলাদেশ কোন দেশের কাছে যাবে, কোন দেশের সাথে কী কথা বলবে, এটা কি নজর রাখা, এটা ওপেনলি বলা মানেটা কি? বলা মানে হচ্ছে আমি কিন্তু সাবধান, আমাদের সাথে কথা না বললে, হ্যাঁ, এটা তো চোখ রাঙানো। এইটা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমি মনে করি একটা হুমকি স্বরূপ। এইটা হলো বড় দাদাগিরি করা। এই মনোভাব ত্যাগ করতে হবে। ভারত কোন দেশের সাথে কি করে না করে, এটা কি বাংলাদেশ তার পররাষ্ট্র দপ্তরে যখন ব্রিফিং হয় তখন কি মন্তব্য করা উচিত? মানে আপনি যে ভারতের এই দাদাগিরি মনোভাবটা আসলে কি মানে সম্প্রতি দেখছেন নাকি আগে থেকে? না, এটা বরাবর তাদের তো, এটা তো অভ্যাসে পরিণত হয়েছে। 15 বছরে শেখ হাসিনা লাই দিয়ে দিয়ে মানে বাংলাদেশের সমস্ত আভ্যন্তরীণ আন্তর্জাতিক সমস্ত বিষয়গুলি তুলে ধরছে। যেমন চীনের সঙ্গে প্রথমে বাংলাদেশই বলল যে তোমরা সমীক্ষা চালাও ওই তিস্তার পরিকল্পনার ব্যাপারে। তো চীন যখন আগায় গেল, পরে ভারত বলতেছে যে না, ওই পদ্মা, ওই যে পানি বন্টন চুক্তির সাথে আমাদের এটাই আছে, সুতরাং ওইটা যদি আমরা করি তাহলে আমরা এইটা করব। তার মানে আটকায় দেয়া তাদের উপরে। আচ্ছা, এতই যদি আজকে যদি তিস্তার পানি বন্টন চুক্তি হতো, তাহলে তো এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশের ভাবনার ব্যাপার থাকতো না। এখন যেহেতু পানি বন্টন চুক্তি হচ্ছে না, এইদিকে উত্তরাঞ্চলের হলো কৃষির, তার হচ্ছে সেচ সুবিধা, বন্যা নিয়ন্ত্রণ, এই ইস্যুগুলো যখন আসলো, চীন যখন পরিকল্পনা দিল তখন তারা বাগড়া দিল এবং তারা বলতেছে তাদের ওখানে 7 কিলোমিটার দূরে শিলিগুড়ি, সেখানে একটা নিরাপত্তার সংখ্যা হবে। এখন 7 কিলোমিটার কেন, 1 কিলোমিটারের মধ্যেও যদি বাংলাদেশ সীমানা থাকে, সেই সীমানার মধ্যে কোন দেশকে দিয়ে কি করা হয় সেটা তো ওই দেশের বিষয়, তার বিষয় না তো। এখন তার সাথে চীনের যে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটা টেনে নিয়ে কেন সে বাংলাদেশকে? আমরা এখন ভারত থেকে একটু ইরানে যেতে চাই। আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার জানাজা অংশ নিতে আমাদের দেশের সরকারি প্রতিনিধি, স্পিকার গিয়েছেন এবং বিরোধী দলের প্রতিনিধিরাও গিয়েছেন, বিরোধী জোটের প্রতিনিধিরা। এই বিষয়টি আসলে আমেরিকার অসন্তুষ্টি বেড়ে যাবে কিনা, বা আমেরিকা বিশেষ নজর রাখবে কিনা? নজর রাখবে, এবং অবশ্যই এটা একটা বড় সাহসী সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণের অনুভূতির সাথে এটার একাত্মতা আছে। কারণ দেখবেন যে এই খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে পশ্চিমা কোনো দেশকে আমন্ত্রণ জানায়নি ইরান। বাদবাকি রাশিয়াকে, চীন, যাদেরকে গেছে, প্রায় এরকম 100টা দেশের প্রতিনিধি সেখানে গেছে এবং তারা সম্মান জানিয়েছে। এটার মধ্য দিয়ে ইরান শেষ বিদায়ী অনুষ্ঠানটাকে পশ্চিমা বিশ্বকে দেখাতে চাচ্ছে যে ইরানের ঐক্য এবং সংহতি অটুট আছে। ফলে এই শোককে তারা একটা শক্তিতে পরিণত করে সেটাকে পশ্চিমা বিশ্বকে দেখাচ্ছে। সেই জায়গায় বাংলাদেশের যাওয়াটা, ওই যে এখন বাংলাদেশে তো হলো মানে ভারত গেছে, এইটা সমস্যা না, কিন্তু বাংলাদেশ গেছে, এটা একটু অন্যভাবে দেখার একটা সুযোগ আছে, বা তারা হয়তো ভালোভাবে নেবে না। তবে আমার মনে হয় যে এটা নিয়ে আমেরিকার আসলে নৈতিক অবস্থান থেকে কিছু তারা বলতেও পারবে না, কারণ এশিয়ার প্রায় প্রতিটা দেশই সেখানে গেছে। ফলে এইটা তারা ভালোভাবে না নিলেও আপাতত হয়তো তারা কিছু বলবে না। কিন্তু বাংলাদেশের দিক থেকে এটা অবশ্যই সাহসী সিদ্ধান্ত, কারণ প্রথম দিকে বাংলাদেশ একটু মানে নিয়ে এমন মন্তব্য আসলে কেন আসছে? উনার সম্বন্ধে আমি কমেন্ট করব না, বিকজ এটা উনি যেটা মনে করেছেন উনি বলেছেন। আমার তো দৃষ্টিভঙ্গি আরো খারাপ চুলের দিক থেকে। ইউ সি, আমি তো এটা মানিই না। প্রবলেম কি, I'll tell you, যদি এই আন্দোলনটা আমাদের দেশীয় হোমগ্রোন আন্দোলন হতো,
দেখেন আমিও তো ছিলাম আন্দোলনে, আই ওয়াজ দেয়ার, আন্দোলনে সবসময় ছিলাম। আর ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট যখন আমরা করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, তখনও তো আমি লিডে ছিলাম। কোয়েশ্চেন ইজ নট দ্যাট। কোয়েশ্চেন যেটা হচ্ছে যে হোম গ্রোন আন্দোলন বিএনপি অনেক চেষ্টা করেছে, পারে নাই। ওই যে বলেন না যে ওই বিএনপি তো ওই বালি ভরা ট্রাকও সরাইতে পারে নাই, ঠিক আছে? তো এখন এইটা ছিল একটা কনস্পিরেসির দিয়ে জুলাই অগস্ট হয়েছে, এবং এই কনস্পিরেসি যেটা ছিল এইটা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না বাংলাদেশের বিরুদ্ধে ছিল। আই এম স্টিল নট শিওর ওরা কি চেয়েছিল, শেখ হাসিনাকে সরিয়ে কি করতে চেয়েছিল। অফকোর্স আমেরিকানসদের ইন্টারেস্ট আছে। তো যেহেতু এটা হোম গ্রোন ছিল না, এখন স্পষ্ট আছে যে কারা কারা এই কনস্পিরেসির মধ্যে ছিল, যাদেরকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে। দে আর অল পার্ট অফ দিস কনস্পিরেসি। ইউনুস সে কোনো ইন্টারিম ইসেরই, সে পার্ট অফ দি কনস্পিরেসি হিসাবে এইখানে গভর্নমেন্টটা চালিয়েছে, ঠিক আছে? এটা আমি বলছি না, এইটা ব্যারিস্টার মোল্লা সাক্ষাৎকারে বলেছে, এবং সে স্পষ্ট ভাষায় বলেছে যে ইউনুস সাহেব টাকা দিয়েছে, পিআর ফার্ম উনি ঠিক করেছে, এবং উনি এইটাকে লিড দিচ্ছিল, আমরাও সেখানে যেতাম। কিন্তু তিনি দেশে এসে সরকারের দায়িত্ব নিতে চাননি, এরকম একটি কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক মিথ্যুক। হি ইজ আ মিথ্যুক। উনি এর আগে যখন 111 হয়েছে তখন প্রথমে কার কাছে গিয়েছিল? এই জেনারেলসরা উনার কাছে গিয়েছিল, উনাকে চেয়েছিল। উনি এর আগে চিফ জাস্টিস হাবিবুর রহমান শেলির সময় কেয়ারটেকার গভর্নমেন্টে ছিলেন, যখন উনি এই গ্রামীণটা নিলেন। যদিও এই গ্রামীণটা যারা অ্যাসেসমেন্ট করেছিল টেন্ডার ডকুমেন্টসগুলি, তারা ওনাকে দেয় নাই। এনিওয়ে, দ্যাটস অ্যানাদার ডিবেট। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, উনি তো ফখরুদ্দিনের নাম বলেছিলেন যে দেখো, তো প্রথমে ওনার প্রশ্ন ছিল কত দিনের জন্য হবে এটা কেয়ারটেকার। যখন বলা হলো যে 2-3 মাস, তখন উনি ফখরুদ্দিনের কে দেখায় দিলেন যে ফখরুদ্দিনকে আমি বলে দিচ্ছি, সে করবে। উনি জানতেন না যে ওইটাও লম্বা হবে, থাক নাহলেও উনি তখনই নিতেন। সো উনি সবসময় চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতে উনি ঢুকে ক্ষমতা দখল করা, ক্ষমতায় থাকা, এটা ওনার একটা উদ্দেশ্য ছিল। আমাদের কি খেয়াল নাই যে উনি একটা পলিটিক্যাল পার্টি, এই নাগরিক কি নাম দিয়ে উনি করেছিলেন, ঠিক আছে? কিন্তু সেটা আর এগোতে পারেন নাই উনি। সো আমার কথা হচ্ছে দ্যাট হি, ফর গডস সেক, আপনারা কেন বিশ্বাস করতে চান ওনাকে? ওনাকে কেন বিশ্বাস করেন? সে তো, ওনার তো সব কিছুই ভুয়া। এই যে নোবেল, যেটা নিয়ে আমাদের জনগণ এত ইমোশনাল আর সেন্টিমেন্টাল হয়ে যায়, নোবেল, আরে দিস ইজ আ পলিটিক্যাল থিং। নোবেল পিস ইজ আ পলিটিক্যাল থিং। আজকে আপনি কি জানেন যে ইরানের শিরিন আবাদিকে কেন দেওয়া হলো গভর্নমেন্টের বিরুদ্ধে? আপনার চায়নাতে টিয়ানমেন স্কোয়ারের যে ইয়ে ছিল, ওকে কেন দেওয়া হলো? আপনার এই যে ইয়েমেন 3টা মহিলাকে দেওয়া হলো একসাথে, ইয়েমেন, লিবিয়ান আর 3টা মহিলা একসাথে, ভেনেজুয়েলা, এই যে ইদানিং, ওর পরেই তো ইউ স হোয়াট হ্যাপেন্ড মাদুরোকে নিয়ে। সো কোয়েশ্চেন ইজ, এটা কোনো জিনিসই না, এইটা ওনাকে টেলিনর কিনে দিয়েছে। টেলিনর মানে যে 017 আমরা যেটা ব্যবহার করি, ওইটার যে মেন উদ্যোক্তা, সে কিনে দিয়েছে ওনাকে। বিকজ উনি একটা নোটিশ দিয়েছিলেন, লন্ডনের সলিসিটার্সরা নোটিশ দিয়েছিল যে অ্যাগ্রিমেন্টে আছে এতদিন পর এত ট্রান্সফার করে দিবা ইউনুসকে, মানে ইউনুসের যে ট্রাস্ট মাস্ট আছে, ওইটা হয় নাই। তখন একটা দণ্ড যখন হলো, তখন এইটা কম্প্রোমাইজ হলো যে আমি আপনার জন্য ইয়ে করি। আর উনার তো বন্ধুরা ছিলই, কাজে নমিনেশন যে দরকার হয়, ক্লিন্টনস অ্যান্ড হিলারিজ অ্যান্ড ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, তখন তৎকালীন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, এরা সবাই মিলে নমিনেশন দিয়ে দিয়েছে, টেলিনর ওদেরকে টাকা দিয়ে দিয়েছে। বিকজ ইউ সি, নোবেল 2টা জায়গার থেকে হয়। একটা হলো এই নরওয়ে, এই টেলিনর যেখানকার আছে, আরেকটা হলো সুইডিশ, যারা কেমিস্ট্রি, ফিজিক্স, হ্যান ত্যান এইগুলিতে দেয়। ইউ সি, সো আমাদেরকে বুঝতে হবে
এই জিনিসগুলি আমরা যতক্ষণ বুঝবো না, যতক্ষণ আমরা সেন্টিমেন্ট আর ইমোশনের উপরে চলবো, ততক্ষণ এই দেশ আর রাষ্ট্রকে এগিয়ে নেওয়া উইল বি ভেরি ডিফিকাল্ট। ধন্যবাদ আপনাকে। জনাব মোস্তফা ফিরোজ, একটু আসতে চাই জুলাই নিয়ে, একটু জানতে চাই যে 2 বছর পার করলো জুলাই, আসলে কি পেয়েছে এবং কি পায়নি, যা পায়নি তার জন্য আসলে দায় কে? দেখেন, জুলাই আন্দোলনটা এটা 15 বছরের মধ্যে অনেকগুলো আন্দোলন ফেল হইতে হইতে হঠাৎ করে এটা সংগঠিত হয়েছে। কারণ হলো মানুষের মধ্যে যখন নাকি তারা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারছিল না এবং এই জায়গাটা যখন অবরুদ্ধ মানে হয়েছিল, তখনই একটা স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটে। এটা স্বাভাবিকভাবে, আপনি ডেমোক্রেটিক প্রসেসে নির্বাচন নাই, তার মানে আপনার গণতন্ত্র নাই। তখন মানুষের মনে ক্ষোভ পুঞ্জীবিত হয়। তখন দেখবেন যে ওই একটা রিক্সা নিয়ে আন্দোলন, গার্মেন্টস নিয়ে আন্দোলন, অন্য যে কোনো একটা ইস্যু নিয়ে আন্দোলনের আড়ালে আসলে সব ক্ষোভগুলো তখন উগরে ওঠে। মানে এটাও হয়েছে তাই। জুলাইয়ের যারা নেতৃত্ব দিছে তারা কোনো সংগঠিত কোনো দল না, কিন্তু দল যদি দিতে যাইতো তাহলে ওইটাকে স্টেট ফায়ার করতো, তখন বলতো যে এটা একটা ষড়যন্ত্র। আর এইটা এমন একটা জায়গা থেকে আসছে, যেহেতু তাদের কোনো পার্টি ইয়ে ছিল না, ছাপ ছিল না, ফলে এটাকে আর চিহ্নিত করা যায় না। এবং দেখা গেছে ছাত্রলীগের ভিতর থেকেই করছে। তো প্রথম দিকে ওরা বুঝে উঠতে পারেনি, বুঝতে বুঝতে ততক্ষণ পাবলিক ইনভলভমেন্ট হয়ে গেছে। এখন এই আন্দোলনটার স্বতঃস্ফূর্ত আন্দোলন, লক্ষ মানুষের আন্দোলন, পরিবর্তন হলো ঠিকই। পরিবর্তনের পরে যেটা হয়েছে এইটা রংলি হ্যান্ডেল হয়েছে, যেটা মহসিন রশিদ ভাই বলছেন যে ইউনূস সাহেব এটার একটা চান্স নিল। সে দেখলো যে বাহ, এটা তো এই ছাত্রদেরকে ব্যবহার করে আমি তো তাহলে তো 5-10 বছর ক্ষমতায় থেকে যেতে পারি। এই যে মাথার মধ্যে ঢুকলো যে একটা শাসনতান্ত্রিক ধারাবাহিকতা, সেটা রংলি হোক আর যেভাবেই হোক না কেন, এটা তো একটা সাংবিধানিক ধারাবাহিকতা ছিল বা শাসনতান্ত্রিক একটা সরকারের মধ্য দিয়ে যাচ্ছিল। যখন এটা ব্রেক হলো, তখন আপনি কি করবেন? আপনি তাড়াতাড়ি এটাকে আবার রিবিল্ড করবেন, যত দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু ওই যে বিচার সংস্কার, এই সমস্ত নানা ইস্যু দিয়ে এমনভাবে জিনিসটা ডিজাইন করলো, ওই যে সালাউদ্দিন আহমেদের কথাটা মানে একটু কি বলে, মানে একটা কাব্যিকভাবে বললেও বিষয়টা সত্য, যমুনার অন্তরে আর যমুনার কিনারে, মানে একটা অংশ ভিতরে থেকে গেল আর একটা অংশ কিনারে। এই দুইটা দল মেইন স্ট্রিমের বাইরে তারা সুবিধা নেওয়া শুরু করলো। আমি জামাত এবং এনসিপির কথা বলছি, সেটাই সম্ভবত ইঙ্গিত করছে। তো ওরা দেখলো নির্বাচন ছাড়া, কারণ নির্বাচন হলে তো বিএনপি চলে আসবে, সুতরাং নির্বাচন যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমি আমার শক্তিটা বাড়াবো, এবং যত প্রলম্বিত হবে বিএনপি তত দুর্বল হবে এবং তারা তাদের ডিজাইনগুলো কার্যকর করবে। এখানে খেলাধুলা চললো। জিনিসটা ঠিক আছে, জুলাই আন্দোলনের স্বতঃস্ফূর্ততা, কারণ আপনি ভোটের মাধ্যমে যখন সরকার পরিবর্তন হয় না, তখন দুইটা পথ থাকে, একটা গণঅভ্যুত্থান আর একটা হচ্ছে সশস্ত্র অভ্যুত্থান। তালেবানদের হাতে সশস্ত্র অভ্যুত্থান করছে কারণ তারা ট্রেন্ড ছিল, তারা সশস্ত্র অভ্যুত্থান করছে, মানুষ সমর্থন করছে। আর বাংলাদেশের যারা করছে তারা কোনো কোনো অর্গানাইজেশন ছিল না, তারা গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার অবসান ঘটছে। এর ভেতরে কে খেলাধুলা করছে না করছে, কার মনে কি ছিল সেটা কিন্তু মানুষের সমর্থন ছিল যে একটা পরিবর্তন দরকার। হাসিনার এছাড়া আর কোনো পথ রাখে নাই, যে এমনভাবে সিস্টেমটা দাঁড় করাইছে, সমস্ত প্রশাসন, মিডিয়া বলেন, সমস্ত কিছুকে এমনভাবে করায়ত্ত করছে, ব্যবসায়ী মানে ফুটবল, সঙ্গীত শিল্পী, যত রকম আছে সব সেকশনগুলোকে সে এমনভাবে নিয়ে আসছে যে আপনার একটা অবরুদ্ধ পরিবেশ তৈরি করছিল। ফলে এই অভ্যুত্থানটা যথার্থ, কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময় নানা প্লেয়াররা যে এটা নিয়ে খেলছে, এইটাই বিপদটা হয়েছে। আজকে দেখেন ডক্টর ইউনূস নিয়ে এত কথা আমরা বলছি, এই কথা বলার দরকার ছিল না। উনি যদি শাহাবুদ্দিনের মতন, বিচারপতি শাহাবুদ্দিনের মতন পথ অনুসরণ করে, অথবা সুশীলা কার্কি নেপালের, তার মতন করে যদি প্রথম ভাষণেই ডেডলাইন দিত যে আমি ভাই এই দেশ পরিচালনার জন্য আমি আসি না, আমার কোনো রাজনৈতিক জ্ঞান বুদ্ধি নেই, এটা আমার কাজও না, এটা হলো রাজনীতিকদের কাজ, সুতরাং আমি 4 মাসের মধ্যে বা 5 মাস বা 6 মাসের মধ্যে আমি জুনের অমুক তারিখে সে একটা ডেডলাইন দিয়ে বলতো এই সময়ের মধ্যে
আমি কয়েকটা মৌলিক সংস্কারের জন্য কমিটি করে দিলাম, আর বিচার যারা অপরাধ করছে বিচার। তাহলে মানে সংস্কারের প্রক্রিয়াটাও আগাইতো, বিচারও আগাইতো। ইন দ্য মিন টাইম আমরা নির্বাচনটা হয়তো, এবং একটা শাসনতান্ত্রিক ধারাবাহিকতাটা, দেশটা যে একটা হোঁচট খেয়ে পড়ে গেল সেই জায়গা থেকে উঠে আবার একটা যাত্রা শুরু করতে পারতো। এই যাত্রাকে প্রলম্বিত করার জন্য আজকে একটা মহা সর্বনাশ ঘটে গেছে। এখন দেখেন আন্দোলনকারী দলগুলোর মধ্যে অবিশ্বাস। আজকে তো বিএনপি, জামাত, এনসিপি এক জায়গায় থাকার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ, এই গণভোটের রায় বাস্তবায়ন করো, ওই যে কি ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন করো, এই যে নানান রকম ভেজালের মধ্যে ঢুকে যে পরস্পরের মধ্যে যে মতদ্বৈততা, এটাও থাকতো না, বরং আমরা সংসদে পাইতাম একটা অন্যরকম সংসদ। আচ্ছা, একটু জানতে চাই যে এই জামাত, বিএনপি এবং এনসিপি এদের মধ্যে যদি এখনই ঐক্য না দেখা দেয়, তাহলে এটার জন্য আসলে ভবিষ্যতে এই তিন দলকে খেসারত দিতে হবে কিনা? না, ঐক্য এক ধরনের ঐক্য তো আছেই, কিন্তু এই ধরনের বিভিন্ন ডিবেট নিয়ে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে। এবং জামাত তো ধরেন তার একটা লক্ষ্য তো আছে, সে একটা ইসলামিক দল, সে তো আসলে তার একটা আদর্শ প্রতিষ্ঠার জন্য সে কাজ করবে। আর বাংলাদেশের এখন ডেমোক্রেটিক রাস্তাটা একটু সংকুচিত হয়ে গেছে, কারণ একমাত্র দল হিসেবে বলছে যে ভবিষ্যতে এর পরে এতেই 5 বছর পরে যদি নির্বাচন হয় বা তার আগে যদি নির্বাচনটা আনা যায়, তাহলে তারা যাতে ক্ষমতা আসতে পারে। এখন তারা গণতন্ত্রের সুযোগ নিয়ে যদি বাংলাদেশে একটা ইসলামিক রাষ্ট্র গঠনের দিকে চলে যায়, তাহলে তো বাংলাদেশে আরেকটা আন্তর্জাতিক এবং আঞ্চলিক একটা সংকটের মধ্যে পড়ে যাবে বাংলাদেশ। তো সেইটার একটা ঝুঁকি আমি দেখছি, যে ঝুঁকিটা মানে দূর করার ক্ষেত্রে বা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে বিএনপির আমি এখন আর ভূমিকা দেখছি না। বিএনপি বলছিল জাতীয় সরকার, এখন দেখা যাচ্ছে বিএনপি সরকার। অন্য অন্য দলগুলি কোথায় এখন? ফিরবো আপনার কাছে আরও একবার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জনাব মহসিন রশিদ, আমি আপনার কাছে একটু আসতে চাই। বাজেট অধিবেশনে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে জোরালো আহ্বান জানানো হয়েছে জামায়াতের কাছে ৭১-এর ভূমিকার জন্য, তাদের ক্ষমা চাওয়ার জন্য। তো এ বিষয়ে একটু জানতে চাই যে স্বাধীনতার ৫৫ বছর পর আসলে এই ধরনের আহ্বানকে আপনি কিভাবে দেখছেন, এবং জামায়াতের পক্ষ থেকে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে যে দীর্ঘদিন তারা জোটবদ্ধ হয়ে কাজ করেছে, নির্বাচন করেছে, তখন এ ধরনের প্রশ্ন করেনি, ক্ষমতায় যে সরকারে যে এখন কেন এই প্রশ্ন করছে বিএনপি, এমন প্রশ্ন রেখেছে জামায়াত। মানে এই সামগ্রিক বিষয়টা জামাত ইজ রাইট, জামাত ইজ রাইট। আপনি তো মন্ত্রিসভায় ছিল না জামাত বিএনপির সাথে? জি, বিএনপির সাথে আন্দোলন করেছে না জামাত? আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে না বিএনপির বিরুদ্ধে? তো তারা তো সবসময় মেইন স্ট্রিম পলিটিক্সে ছিল, এমন তো না যে তারা ছিল না। এখন কিসের ক্ষমা চাওয়া, কিসের? বিকজ আমি তো মনে করি জামাতের বোধহয় বিবেকে কিছু প্রবলেম আছে। জামাতকে তো বলা উচিত যে আমি একটি পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছি 1947-এ যে পাকিস্তান হওয়া উচিত না। লজ্জার কি আছে? নিতে পারে না? একটা পলিটিক্যাল পার্টি একটা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটা হয়তো পরবর্তীতে পাকিস্তান হয়ে গেছে, হয়তো ভুল হয়েছে। তারপরে তাদের কষ্ট হয় কেন? তারা বলতে পারে না যে আমরা ঠিক আছে পাকিস্তান হয়ে গেল, পাকিস্তানকে ভাঙ্গার পক্ষে আমরা ছিলাম না, এই জন্যে আমরা অপোজ করেছি। বলো, তারপরে তুমি বলো যে আমরা যে আল বদর, আল শামস এইগুলি করেছি, আমার সিদ্ধান্তটা নিজের জায়গায় নৈতিকভাবে ঠিক ছিল, কিন্তু এই জিনিস যারা করেছে ওরা ভুল করেছে, এইটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর আমার মনে হয় এটা জামাত বলেছে, কয়েকবারই বলেছে জামাত এই কথাগুলি। জামাতের আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি, জি জি, উনি বলেছেন। সো এই জন্যে এইটা ফখরুল সাহেবকে আবার পার্লামেন্টে দাঁড়ায়া এত বড় রেভলিউশনারি হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। ওরা মেইন স্ট্রিমে আছে, সব সময় ছিল, এমন তো না ছিল না। তারা আন্দোলন করেছে আপনার সাথে মিলে, আওয়ামী লীগের সাথে মিলে, এগুলি তো মেইন স্ট্রিম পার্টিস। তো কেন এখন কেন আপনি এই কথা বলছেন? তারপরে জামাতের আমির তো বলেছেনই এইগুলি হলো নাটক, 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 ড্রামাবাজি, এটা চিপ ড্রামা। এখন যে জাতীয় জাদুঘর আছে, এই জাতীয় জাদুঘরে কেউ যায় না আসলে, 5 জনও যায় কিনা সন্দেহ।
একটা বিরাট জায়গা নিয়ে একটা জাদুঘর দাঁড় করে রাখছে, বরং ওই জাদুঘরটা মূল জাদুঘরের একটা বড় অংশ জুলাই জাদুঘরে রূপান্তরিত হোক। বাংলাদেশে তো এমনি জায়গার সংকট, এরকম একটা জায়গায় থেকে বরং মূল যে জাতীয়, এখানে নামই চেঞ্জ করে দিক না, জাতীয় জুলাই জাদুঘর করে, মানে জাতীয় জাদুঘরকে যেটা আছে নাম সেটাকে পরিবর্তন করে নাম জাতীয় জুলাই পরিবর্তন করে জাদুঘরের কথা এটা রূপান্তর করে দিলেই হয়। এটা আমি এটা কোনোভাবেই গণভবনে এইরকম গণভবনের এরকম বিশাল জায়গাটা সেখানে জুলাই জাদুঘর স্থাপন করার আমি নীতিগত বিরোধী। তখন একটা আবেগে এবং এক ধরনের চাপে এবং ডক্টর ইউনূস তার এদেরকে সন্তুষ্ট করার জন্য যখন যা যা বলছে সবই সে মেনে নিছে, এটা হলো তারই একটা অংশ। আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত। এটা একটা পুনর্মূল্যায়ন করে একটা কমিটি